সৃজনশীল শিক্ষা পদ্ধতি আমরা এখন পর্যন্ত চালু করতে পারিনি। কী জন্য? যারা নোট বই গাইড বই ব্যবসা করেন তারা একটা প্রকাণ্ড দেয়াল হয়ে দাঁড়িয়েছেন, যারা টিউশন বাণিজ্য করেন তারা একটা প্রকাণ্ড দেয়াল হয়ে দাঁড়িয়েছে। তথ্যকে প্রক্রিয়াজাত করে জ্ঞান উৎপাদিত হয়। যে পদ্ধতিতে আসলে আমরা ধাপে ধাপে শিক্ষার্থীদের নিয়ে গেছি এবং পরিবর্তনের মাধ্যমে অনেক এক্সপেরিমেন্টও করা হয়েছে, আসলে কি আমাদের শিক্ষা ব্যবস্থা কোথাও যে দাঁড়ালো যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি আমাদের দেশের? খুব দুঃখের সঙ্গে বলতে হয় দাঁড়ায়নি। দাঁড়াতো যদি একেবারে শুরুতে যে স্বপ্নটা আমরা দেখেছিলাম 1974 সালে কুদরতে খুদা কমিশন হয়েছিল, যে রিপোর্টটা তারা দিয়েছিল, এরকম অগ্রসর চিন্তার একটা রিপোর্ট, আমি তখন ভাবতে পারি না যে ওই সময়ে বলা হচ্ছে বিজ্ঞান শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, মাতৃভাষায় শিক্ষা দিতে হবে, অন্য একটা ভাষায় ব্যুৎপত্তি পাওয়ার জন্য যা যা করার সেটি করতে হবে, এবং সবচেয়ে বড় জিনিস শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ হবে, বরাদ্দ না বিনিয়োগ, জিডিপির 5 থেকে 7%। এখনও কিন্তু আমরা 2% পৌঁছতে পারিনি। সেটা আর্থিক কথা না হয় বাদই দিলাম, কিন্তু যে ধারায় আমরা পড়াচ্ছি সেখানে আমরা তথ্য দিচ্ছি কিন্তু জ্ঞান উৎপাদন করতে পারছি না। আপনি মেধার প্রশ্ন তুলেছেন, শিক্ষার্থীরা যে মেধাবী এ নিয়ে কোনো সন্দেহ আমার নেই, কিন্তু মেধার সঙ্গে প্রয়োজন হয় জ্ঞানের একটা সংযুক্তির। তথ্য নয়, তথ্য শুধু মানুষকে কিছু বিশেষ দিক নির্দেশনা দিতে পারে, কিছু পরিচিতি দিতে পারে, কিন্তু তার সঙ্গে প্রয়োজন জ্ঞান। তথ্যকে প্রক্রিয়াজাত করে জ্ঞান উৎপাদিত হয়। সেটি আমাদের বিশ্ববিদ্যালয়গুলি যেমন করতে পারছে না, বিদ্যালয়গুলি পারছে না। এটা ধারাবাহিক ক্রম তো, যদি বিদ্যালয়ে পারতো তাহলে বিশ্ববিদ্যালয়ে পারতো। তারপর দেখেন সেখানে স্বাধীন চিন্তার এবং চর্চার ক্ষেত্রটা, যাকে আমরা সৃজনশীল শিক্ষা পদ্ধতি বলি, যেটা ফারুক অনেক চেষ্টা করেছেন এটিকে কাজে লাগাবার জন্য। সৃজনশীল শিক্ষা পদ্ধতি আমরা এখন পর্যন্ত চালু করতে পারিনি। কী জন্য? যারা নোট বই গাইড বই ব্যবসা করেন তারা একটা প্রকাণ্ড দেয়াল হয়ে দাঁড়িয়েছেন, যারা টিউশন বাণিজ্য করেন তারা একটা প্রকাণ্ড দেয়াল হয়ে দাঁড়িয়েছেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এক সময় 5ম শ্রেণীর একটা পাবলিক পরীক্ষা শুরু হয়ে গেল, 8ম শ্রেণীতে একটা হয়ে গেল। তখন একেবারে গ্রাম পর্যায়ে এই টিউশন বাণিজ্য এবং নোট বই গাইড বই চর্চা ছড়িয়ে পড়ে। এগুলির মতো সমস্ত দেশেই নোট বই আছে, সমস্ত পৃথিবীর সব দেশেই আছে, কিন্তু নোট বইয়ের একটা বিশেষ ক্ষেত্র আছে যেখানে যে বিষয়গুলি ক্লাসরুমে খুব সহজে বুঝিয়ে বলা হচ্ছে না বা সহজ ভাষায় সবার কাছে দেয়া হচ্ছে না, সেখানে নোট বই কাজে লাগে। নোট বই কিন্তু মেধাবী ছাত্ররা ব্যবহার করে না। যারা ঝরে পড়ার অবস্থায় থাকেন, নিম্ন মেধার যারা যান, তাদের মেধার প্রকাশ ঘটানোর জন্য প্রয়োজন হয় মাঝে মাঝে, কিন্তু সেটির উপর নির্ভর করে একটা সনদ পাওয়ার জন্য যে শিক্ষা ব্যবস্থা আমরা করে দিয়েছি, এটি কোনো ক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না। তো আমরা 50-52 বছরেও সেই শিক্ষা পদ্ধতি তৈরি করতে পারিনি যেখানে একটা ধারায় শিক্ষা দেয়া হবে। রাশেদা বলছেন কয়েকটা ধারায়, আমি শুনছি এখন ইংলিশ ভার্সনেও নাকি একটা আছে, বাংলার কারিকুলামের ইংলিশ ভার্সন। অর্থাৎ কত রকম করে আমরা শিক্ষাকে ভেদাভেদের ভিতর ফেলে দিয়েছি। আর শিক্ষায় আপনি দেখবেন খুব অসম শিক্ষা ব্যবস্থা। এই যে আপনি বললেন 1 লাখের মতো শিক্ষার্থী ভালো কলেজে যেতে পারবে না। ভালো কলেজ মন্দ কলেজ থাকবে কি জন্য? প্রত্যেক কলেজই তো হওয়া উচিত ভালো। তো শিশু সম ব্যবস্থা আমরা করতে পারছি না। প্রান্ত এবং কেন্দ্রের একটা বিভাজন আছে। প্রান্ত যারা যেমন ঢাকার বাইরে যত দূরে যাবেন ততই শিক্ষার্থীদের করুণ অবস্থা। শিক্ষক নেই কলেজে, শ্রেণীকক্ষগুলি যথাযথভাবে উপযুক্ত হতে পারেনি। বলা হচ্ছে যে প্রযুক্তিগত সহায়তা দেয়া হবে, সেই প্রযুক্তি আসে যায়। তো তারপর আছে শ্রেণী বৈষম্য। একটা বস্তির ছেলে এবং একটা বাড়িধারা বা গুলশানের ছেলের ভিতরে বিস্তর পার্থক্য। সেই স্কুলে গেলেই বোঝা যাবে যে কাকে কতখানি মূল্য দেওয়া হচ্ছে। একটা শিক্ষা ব্যবস্থায় এতগুলি ত্রুটি নিয়ে চলতে পারে না, কিন্তু সেই লক্ষ্যে আমরা যে এগোচ্ছি সেটিও বলতে পারি না। যতগুলি উদ্যোগ নেওয়া হচ্ছে, যেটা গোলাম ফারুক বললেন, সেই উদ্যোগগুলিও কিন্তু সবসময় যে শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে সেটা মনে হয় না। কারণ যেই মুহূর্তেই আমরা নতুন একটা পদ্ধতি শুরু করলাম, অভিভাবকরা পর্যন্ত ব্যতিব্যস্ত হয়ে যান যে এটিকে বাতিল করতে হবে। কারণটা হচ্ছে তাদের যে একটা কমফোর্ট জোন থাকে, যে বাচ্চারা আমার এই জিপিএ 5 পেয়ে যাবে বিশ্ববিদ্যালয়ে, সেটি যখন অনিশ্চিত হয়ে যায়, নতুন পদ্ধতির উপর তারা আস্থা রাখতে পারে না। আর আমাদের সমস্যা হচ্ছে আমরা পদ্ধতিগতভাবে
প্রাতিষ্ঠানিকভাবে কোনো নতুন জিনিস এনে সেটিকে দীর্ঘস্থায়ী করতে পারি না। আমরা শুধু পরীক্ষার নিরীক্ষার ভিতর দিয়ে যাই। স্বাস্থ্য খাতে সেটি হচ্ছে, সব অর্থনীতিতে সেটি হচ্ছে। আমাদের এই যে ডলার সংকট নিয়ে এখন যেটা হচ্ছে, 7 জন অর্থনীতির বক্তব্য আমি শুনলাম, 7 জনই ভিন্ন কথা বললেন, কিন্তু কথাগুলির একটা সারবত্তা হচ্ছে যে ভুল এক্সপেরিমেন্ট করা হচ্ছে। মানে সত্যিকার ভালো একটা পরীক্ষা নিরীক্ষা আমরা কোথায় করছি তার উদাহরণটা আমরা এখনও খুব বেশি দেখতে পাই না।